আমন্ত্রণ দীপ্ত সন্ধ্যার সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। শুরুতেই সংবাদ শিরোনাম। উপদেষ্টা জাহেদকে দিল্লিতে প্রবেশে বাধা দেয়ায় হাই কমিশনারকে ডেকে নিন্দা প্রকাশ। এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদুর রহমানকে ভারতের দিল্লিতে প্রবেশে বাধা দেওয়ার ঘটনা অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক। এ বিষয়ে যথোপযুক্ত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। এদিকে বিকেলে ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করে ঘটনার নিন্দা ও অসন্তোষ জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতের দিল্লিতে ইন্ডিয়ান ওশান ড্রিম অ্যাসোসিয়েশনের সম্মেলনে অংশ নেওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহিদুর রহমানের, কিন্তু রবিবার সন্ধ্যায় দিল্লি বিমানবন্দরে অবতরণের পর তাকে ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ 2.5 ঘন্টা বসিয়ে রাখে। পরে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে কলম্বো হয়ে সোমবার ঢাকায় ফেরেন জাহিদুর রহমান। ওই বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতা হিসেবে উপদেষ্টার অংশগ্রহণের বিষয়ে গত শুক্রবার দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন আনুষ্ঠানিকভাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছিল, কিন্তু অজ্ঞাত কারণে বাংলাদেশ সরকারের উপদেষ্টাকে দিল্লি বিমানবন্দরে আটকে দেওয়া হয়। এ বিষয়ে সোমবার দুপুরে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, এই ঘটনা কোনোভাবেই প্রত্যাশিত নয়। তিনি ঘটনার বিস্তারিত জানতে ভারতের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া বিষয়ক উইংয়ের যোগাযোগের বিষয়টি জানান। এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, আপনি যেটা বললেন দুঃখজনকও বটে। এই বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রীও পুরো ঘটনা জেনে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন। It's not welcoming. We don't expect this kind of events to happen. But আমাদের মন্ত্রণালয় এটা খোঁজ খবর নিচ্ছে, ইন্ডিয়ার সাথে কথা বলছে। আমরা পুরো ঘটনাটা জেনে অবশ্যই যদি কোনো অ্যাকশন নেওয়ার থাকে আমরা সেই পদক্ষেপ আমরা নিব। এই ঘটনা নিয়ে কূটনৈতিক অঙ্গনে বেশ আলোচনার মধ্যেই বিকালে ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন বাঁধেকে তলব করে তীব্র অসন্তোষ প্রকাশ করে পররাষ্ট্র মন্ত্রণালয়। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশে দারিদ্র্য কমিয়ে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলতে ফ্যামিলি কার্ড বিতরণে সরকার 14,000 কোটির বেশি বরাদ্দ দিয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার দুপুরে সচিবালয়ে এক বৈঠক শেষে অর্থমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা 2026-এর খসড়া এরই মধ্যে চূড়ান্ত করা হয়েছে। এদিকে এই উদ্যোগের আওতায় দেশের প্রায় 4,10,00,000 পরিবার ফ্যামিলি কার্ড পাবেন। সোনালী ব্যাংকের টাকা পে অ্যাপসের মাধ্যমে এই টাকা সরাসরি স্ত্রীর কাছে যাবে উল্লেখ করে তিনি বলেন, পুরো প্রক্রিয়াটির রাজনৈতিক প্রভাব মুক্ত রাখতে সরকারি কর্মকর্তারা এটি বাস্তবায়ন করবেন বলেও জানান তিনি। এদিকে দুপুরে সচিবালয় ইলেকট্রনিক্স মিডিয়ার প্রধান নির্বাহী ও বার্তার সাথে বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব জানান, বাংলাদেশকে সত্যিকার অর্থে একটা বাসযোগ্য ও মানবিক দেশ হিসেবে গড়ে তুলতে গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি সংবাদ পরিবেশনে নিরপেক্ষ হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী 18ই জুন স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করার ব্যাপারে একটা আলোচনা হবে। সেখানে যেই সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে যারা সংবাদপত্র শিল্পের সঙ্গে জড়িত আছেন, যারা এই ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত আছেন, সবাই মিলে বসে একটা নীতি কাঠামো তৈরি করলে আমরা আশা করি যে আমাদের বিদ্যমান যে সমস্যাগুলো আছে এগুলো একটা সমাধানের দিকে যাবে। 26-27-এ 14,000-এর উপরে 14,000 কোটি টাকার উপরে এটার কিন্তু অ্যালোকেশন আছে। কোনো স্পেসিফিক একটা সামাজিক প্রোগ্রামে এত টাকা কোনো সময় অ্যালোকেশন হয় না, এবং এটা কিন্তু আগামী বছরও হবে, তারপরের বছরও হবে। এবারে বাজেট প্রসঙ্গ। জাতীয় সংসদে 2025-26 অর্থ বছরের সংশোধিত সম্পূরক বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের সপ্তম দিনে 2025-26 অর্থ বছরের সংশোধিত সম্পূরক বাজেট উপস্থাপন করে অর্থমন্ত্রী বলেন, দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি পুনর্গঠন, মূল্যস্ফীতিজনিত চাপ মোকাবিলা এবং অপচয় রোধকে অগ্রাধিকার দিয়ে এই বাজেট পেশ করা হয়েছে। তিনি জানান, বাজেটে মোট ঘাটতি 2 লাখ কোটি টাকা, পাশাপাশি সরকারি ব্যয় কমেছে 2,000 কোটি টাকা। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জানান,
এবারের সম্পূরক বাজেটে মোট 25টি মঞ্জুরি দাবি রয়েছে এবং এসব দাবির বিপরীতে 20 জন সংসদ সদস্য মোট 304টি ছাঁটাই প্রস্তাবের নোটিশ দিয়েছেন। বৈশ্বিক পরিস্থিতির কারণে বিদ্যুৎ ও জ্বালানি ভর্তুকি সমন্বয় করতে হয়েছে এবং ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম, পুরোহিত, মুয়াজ্জিনদের জন্য সম্মানের মাধ্যমে মর্যাদাপূর্ণ সামাজিক সুরক্ষা কার্যক্রম সম্প্রসারণ করা হয়েছে। এসব কার্যক্রমের জন্য আমরা সম্পূরক বাজেটে ব্যয় এবং ঘাটতির কিছুটা সমন্বয় করেছি। আমরা যখন কোনো ভিন্ন দেশ থেকে ঋণ নেই এডিবি, ওয়ার্ল্ড ব্যাংক বা IMF এর বাইরে গিয়ে, তখন দেখা যায় সেখানে সুদের হার অনেক বেশি থাকে এবং দ্রুত সময়ের মধ্যে সেটি পরিশোধেরও একটা চাপ থাকে। সো এই সামষ্টিক অর্থনৈতিক চাপের মধ্যে অর্থমন্ত্রী কি করে এই বাজেট বাস্তবায়ন করবেন এবং সম্পূরক বাজেটে যেই টাকা তিনি চেয়েছেন পরিচালন ব্যয়ের জন্য। 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট শেয়ার বাজার বান্ধব এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য সহায়ক বলে মনে করছেন বিনিয়োগকারী ও পুঁজিবাজার বিশ্লেষকরা। ঢাকা স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ বলছে, বাজেটের নীতিগত সংস্কার, কর ছাড় ও প্রণোদনামূলক পদক্ষেপ রাখা হয়েছে যা পুঁজিবাজারে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা বাড়াবে। প্রতি বছর বাজেট এলেই শেয়ার বাজারে বিনিয়োগকারীরা অপেক্ষা করেন এবারের বাজেটে বাজার উন্নয়নে কী পদক্ষেপ রয়েছে। চলুন দেখে নেওয়া যাক 2026-27 অর্থবছরের বাজেটে শেয়ার বাজারের উন্নয়নে কী পদক্ষেপ রয়েছে। প্রস্তাবিত বাজেটে খুচরা বিনিয়োগকারীদের জন্য তাৎক্ষণিক কর ছাড় বা নীতি প্রণোদনা না থাকলেও দীর্ঘমেয়াদী ও প্রাতিষ্ঠানিক ভিত্তি শক্তিশালী করার ওপর জোর দেওয়া হয়েছে। বিশেষ করে লেনদেন নিষ্পত্তির সময়সীমা হ্রাস বা একই দিনে নিষ্পত্তির পরিকল্পনা, জবাবদিহিতা ও স্বচ্ছতা বৃদ্ধি, পুঁজিবাজার সংশ্লিষ্ট দ্রুত বিরোধ নিষ্পত্তিতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন, কমোডিটি এক্সচেঞ্জ ও বন্ড চালুর প্রস্তাব এবং বিদেশি বিনিয়োগ সহজীকরণ। আর এসব পদক্ষেপ দেখে বাজারের প্রতি আস্থা ফিরবে বলে আশা করছেন বিনিয়োগকারীরা। আপনাদের অন্তপক্ষে ডাইল ভাত খাইয়ার মতন যেন ই করতে পারি, সেই যেন সরকার যেন আমাদের দিকে যেন একটু সুনজর যেন দেয়। ক্ষুদ্র বিনিয়োগকারীরা ওভারঅলি এখন দীর্ঘদিনে যে একটা আস্থার সংকট ছিল, সেই আস্থার সংকট তো কাটিয়ে উঠছে। সেই কারণে বাজারের ভলিউম বৃদ্ধি পাচ্ছে, সেখানে ইন্ডেক্সও বৃদ্ধি পাচ্ছে। বাজেটে শেয়ার বাজারের ওপর নেওয়া পদক্ষেপ বাজারে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মত ডিএসসি ব্রোকারেজ অ্যাসোসিয়েশনের। ওভারঅল বাজেটটা আমরা মনে করি যে বিনিয়োগ বাজার বান্ধব যেটাকে বলেন বা সহায়ক বলে, আমরা যেটাই বলি, মানে ইট ইজ এ প্রো ক্যাপিটাল মার্কেট বাজেট। কারণ কি, ক্যাপিটাল মার্কেটটাকে এমফাসাইজ করা হয়েছে, ব্যাংকের উপর ডিপেন্ডেন্সিটা কমিয়ে পুঁজিবাজারের দিকে যাতে এন্টারপ্রিনাররা আসতে পারে সেই ধরনের কথাবার্তা বলা আছে, চিন্তাভাবনা করা আছে। এদিকে ডিএসসি কর্তৃপক্ষ বলছে, বাজারে নতুন নতুন আইপিও আনার ক্ষেত্রে নতুন বাজেটে ভালো পদক্ষেপ রয়েছে। বাজেটে শেয়ার বাজারকে নৈতিক জায়গায় অ্যাড্রেস করা হয়েছে। বাজারের মূল বিষয়টা ছিল আইপিওর মান, আইপিওর কোয়ালিটি, আইপিওর গভীরতা, আইপিওর উদ্যোক্তাদের স্বচ্ছতা, উদ্যোক্তাদের সততা, এই কোনো বিষয়ে কিন্তু এখানে কোনো শৃঙ্খলা ছিল না, অ্যাড্রেস করেছেন। এবং আইপিওর বাজারে আসতে গেলে কত সময় লাগবে, ইস্যু ম্যানেজার কারা, আইপিও জমা দেওয়ার পর দীর্ঘসূত্রিতা, নানা বিষয় ছিল। মানে বাজারে একটা আইপিও একটা যন্ত্রণার বিষয়, উদ্যোক্তারা এখানে আসতে চান না, উদ্যোক্তারা বাজার সম্পর্কে মুখ ফিরিয়ে নিয়েছেন, এই সবগুলো বিষয়কে তিনি অন্তর্ভুক্ত করেছেন। সব মিলিয়ে বাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থার ভিত মজবুত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। এবারের বাজেটে নতুন উদ্যোক্তাদের জন্য 500 কোটি টাকার স্টার্টআপ তহবিল এবং এসএমই খাতের জন্য 7,000 কোটি টাকার অর্থায়ন সহায়তার প্রস্তাব এসেছে। তবে প্রশ্ন হচ্ছে, এসব প্রণোদনা কি উদ্যোক্তাদের অর্থের সংকট দূর করবে, নাকি তা বরাবরের মতোই সীমাবদ্ধ থাকবে কাগজে কলমে? নতুন ব্যবসা শুরু করতে মূলধনের অভাব আর ব্যবসার পরিধি বাড়াতে সহজ শর্তে ঋণ না পাওয়া দেশের বেশিরভাগ স্টার্টআপ ও এসএমই উদ্যোক্তাদের অভিযোগ প্রায় একই। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় এবার বাজেটে স্টার্টআপ খাতের জন্য বিশেষ তহবিল, প্রযুক্তি নির্ভর উদ্যোক্তা তৈরি, কর সুবিধা এবং এসএমই উদ্যোক্তাদের জন্য বড় আকারের প্রণোদনা ও স্বল্প সুদে ঋণ সহায়তার প্রস্তাব করা হয়েছে।
উদ্যোক্তারা বলছেন, সহজ শর্তে ঋণের কথা বলা হলেও ব্যাংকগুলোর কঠোর জামানত নীতির কারণে বাস্তবে ছোট উদ্যোক্তারা ঋণ পান না। প্রপার একটা গুড বাজেট এসে গেলে যখন আসলে আমার 10 লাখ 20 লাখ টাকার অ্যাকচুয়ালি নিড নেই, তখন লোনটা দেওয়া হয় 20 লাখ টাকা থেকে। এই যে কিছু কিছু নোটেড জিনিস আছে যেগুলো এখানে শর্ত প্রযোজ্য ছোটো করে যেরকম লেখা থাকে, ওই জিনিসগুলো আই থিঙ্ক আরও ক্লিয়ার আপ করা উচিত। যত এগুলো ক্লিয়ার থাকবে তত একটা উদ্যোক্তার কাছে জিনিসটা হ্যাসেল কম হবে, তারা আগেই জানতে পারবে, অবশ্যই আগে 10 জায়গায় ঘুরবে না। অর্থায়নের অভাব ও নীতিগত জটিলতায় হাজারো তরুণ উদ্যোক্তা যখন টিকে থাকার চ্যালেঞ্জে পড়েন, তখন বাজেটে এমন ঘোষণা নিয়ে তাদের প্রত্যাশাও অনেক। সরকারিভাবেই আসা উচিত যাতে স্টার্ট আপ অ্যান্ড অলের পার্টগুলো গুছিয়ে ফান্ডিংগুলো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজের পার্টটা মানে এসএমই খাতের আগে থেকেই যাতে শুরু হয়। তাহলে আমাদের বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর আইডিয়া এবং অনেক সুন্দর সুন্দর উদ্যোগ আছে যেগুলো আসলে বিশ্বব্যাপী যাওয়ার মতন। আমি যদি জেনজির কথাই যদি শুধু বলি, তাদেরকে এই জেনারেশনটাকে বলেন না যে প্রপার ইউটিলাইজ করতে হবে, হাতছাড়া করা যাবে না, তাহলে কিন্তু তার দেশের বাইরে চলে যাবে। অর্থনীতিবিদরা বলছেন, প্রকৃত উদ্যোক্তাদের কাছে ঘোষিত তহবিল ও প্রণোদনা পৌঁছানো এবং ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করাই সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমাদের ব্যাংকারদের মন মানসিকতার মধ্যে একটু পরিবর্তন আনতে হবে এবং তার জন্য সেন্ট্রাল ব্যাংকেরও একটা তদারকিও রাখতে হবে, সেন্ট্রাল ব্যাংকে একটু চাপও দিতে হবে তাদের এই মন মানসিকতা পরিবর্তন করার ক্ষেত্রে। এসএমই এন্টারপ্রেনিয়রদেরকে আপনি ঘরে ডেকে নিয়ে আসবেন, বড়কে বলতে হবে যে উই আর মেন্ট ফর ইউ, এবং আমাদের এই হচ্ছে আমাদের প্রোডাক্ট, এগুলো তোমার ফাইন্যান্সিয়াল প্ল্যানিংয়ের সাথে কীভাবে ফিট করে এটা চিন্তা ভাবনা করে তুমি তাদেরকে ফাইন্যান্স করবা। সুতরাং তারা তখন সেভাবে নিজেদেরকে অ্যাডাপ্ট করে নেবে। কিন্তু আমরা তো সব জায়গায় কর্পোরেট ফাইন্যান্সিং অ্যাপ্রোচ ব্যবহার করি। বাজেটে ঘোষিত সুবিধা মাঠ পর্যায়ে উদ্যোক্তাদের হাতে পৌঁছানো গেলে কর্মসংস্থান ও বিনিয়োগে কাঙ্ক্ষিত গতি আসবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। দীপ্ত সন্ধ্যার সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। উপদেষ্টা জাহেদকে দিল্লিতে প্রবেশে বাধা দেয়ায় হাই কমিশনারকে ডেকে নিন্দা প্রকাশ। যুদ্ধবন্ধে অবশেষে হচ্ছে ইরান যুক্তরাষ্ট্র সমঝোতা, শুক্রবার সুইজারল্যান্ডে চুক্তি সই। বিশ্বকাপের রাত 10টায় কেপ ভার্দের মুখোমুখি স্পেন, 1টায় লড়বে বেলজিয়াম মিশর। এই ছিল এখনকার মতো। এরপর রাতের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।